ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো স্টুডেন্টস? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো আগের দিন আমরা টেক্সট বই থেকে ওই ক্লাস 7-এ লেসন 8 থেকে আমরা টেক্সট বই থেকে কিছু অংশ দেখে নিয়েছিলাম। তো আজকে আমরা ওই টেক্সটেরই তোমার এক্সারসাইজের প্রশ্নোত্তরগুলো দেখব। ঠিক আছে, তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমেই দেখো, নিচের নামগুলির মধ্যে কোনটি বাকিগুলির সঙ্গে মিলছে না তার তলায় দাগ দাও। প্রথমটা কি হচ্ছে? পুনে, কোঙ্কণ, আগ্রা, বিজাপুর। তো এটা হচ্ছে তোমার আগ্রা হবে, কারণ আগ্রা ছাড়া বাকি তিনটি অঞ্চলেরই মারাঠাদের বাসস্থান ছিল। পরেরটা বান্দা বাহাদুর, আফজল খান, শায়েস্তা খান, মুয়াজ্জম। এটা উত্তর কি হবে? বান্দা বাহাদুর। মানে বান্দা বাহাদুর বাদে বাকি তিনজনই ছিলেন কারা? শিবাজির অন্যতম প্রতিদ্বন্দ্বী। তারপরটা অস্ত্রপ্রধান, বর্গী, মাবলে, খালসা। উত্তর হবে খালসা। ঠিক আছে, খালসা হলো কি? শিখদের সেনাবাহিনী। তারপরটা হচ্ছে রামদাস, তেগ বাহাদুর, জয়সিংহ, হরগোবিন্দ। এটা উত্তর হবে জয়সিংহ। তাহলে রামদাস, তেগ বাহাদুর এবং হরগোবিন্দ ছিলেন শিখ গুরু, কিন্তু জয়সিং ছিলেন একজন সেনাপতি। তারপর হচ্ছে কেস, কৃপান, কলম, কঙ্গা। কেস, কৃপান, কঙ্গা শিখদের পঞ্চ ক এর অন্তর্ভুক্ত, আর কলম পঞ্চ ক এর মধ্যে কিন্তু পড়ছে না, তাই জন্য এটা কলম হবে। হয়ে গেল। এরপরে দ্বিতীয়টা দেখো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ। রায়গড়ের সাথে শিবাজি। হিন্দুপাদ পাতশাহী, এটা প্রথম বাজিরাও। গোলকোন্ডা দাক্ষিণাত্য, সতনামি হচ্ছে নাটনোর, পাঠান উপজাতি উত্তর পশ্চিম সীমান্ত। ঠিক আছে, এবারে আমরা কিছু এর যে মানে ইম্পর্টেন্ট কিছু যে প্রশ্নগুলো 2-3 নম্বরে, সেগুলো আমরা দেখব। প্রথমটাই দেখো, এখানে আছে শিবাজির প্রথম জীবন সম্পর্কে সংক্ষেপে লেখো। মধ্যযুগীয় ভারতীয় রাজনৈতিক ইতিহাসে মারাঠা জাতি বিশেষ উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিল। খ্রিস্টীয় সপ্তদশ শতকে শিবাজির নেতৃত্বে মারাঠারা মুঘল শাসনের বিরুদ্ধে জোটবদ্ধ হয়েছিল। জন্ম, মারাঠা জাতির গর্ব শিবাজির জন্মসাল নিয়ে একটি মতবিরোধ হয়েছে। ঐতিহাসিক সারদেশাইয়ের মতে 1627 খ্রিস্টাব্দে 6 এপ্রিল শিবাজির জন্ম হয়েছিল। যদুনাথ সরকারের মতে 1627, আবার কেউ কেউ মনে করেন 1630। ঠিক আছে, অর্থাৎ বলা যায় 1627 থেকে 30 খ্রিস্টাব্দের মধ্যে কোনো এক সময়ে শিবাজির জন্ম হয়েছিল। তার প্রথম জীবনে শিবাজি বাবা শাহজি ভোঁসলে ছিলেন বিজাপুর সুলতানের জায়গিরদার। শিবাজির মায়ের নাম জিজাবাই। শিবাজির প্রথম জীবন, তার মা এবং অভিভাবক শিক্ষক দাদাজি পণ্ডদেবের দ্বারা গভীরভাবে তিনি প্রভাবিত হয়েছিলেন। পিতার অভাবে শিবাজি কৌশলেই আত্মশক্তি নির্ভর হয়ে ওঠেন এবং এক ভাগ্যান্বেষী সৈনিকে পরিণত হন। পরেরটা দেখো, শিবাজি কেন আফজল খানকে হত্যা করেছিলেন? তরুণ বয়সে শিবাজি স্বাধীন রাজ্য গঠনের চেষ্টা করেছিলেন, এর জন্য তিনি বিজাপুরে কয়েকটি দুর্গ এলাকা দখল করেন। এবারে আফজল খানের সঙ্গে তার সংঘাত। বিজাপুরের সুলতান শিবাজিকে দমন করার জন্য কাকে পাঠিয়েছিলেন? আফজল খানকে। আফজল খানের উদ্দেশ্য ছিল শিবাজিকে হত্যা করা, কিন্তু সতর্ক শিবাজি তার উদ্দেশ্য বুঝতে পারেন এবং তিনি বাগনক নামে এক অস্ত্রের সাহায্যে আফজল খানকে হত্যা করেন। তারপরটা দেখো, এখানে আছে স্বরাজ্য কি? বর্গী কাদের বলা হতো? মালবে বা মাওয়ালি কাদের বলা হতো? মারাঠারা নিজেদের রাজ্যকে কি বলতো? স্বরাজ্য বলতো। বর্গী। শিবাজি প্রতিষ্ঠিত মারাঠা রাজ্যে যেসব সৈনিক স্থায়ীভাবে চাকরি করতো তাদের বলা হতো কি? বর্গী। আর শিবাজি মারাঠাদের রাজ্য গড়ে তুলতে চেয়েছিলেন, এর জন্য তার সেনাবাহিনীর প্রয়োজন ছিল। আর শিবাজি তার সেনাবাহিনী গঠন করার জন্য মাওয়াল অঞ্চল থেকে সেনা নিয়োগ করেন। মাওয়াল অঞ্চলের এই সেনাদের মালবে বা মাওয়ালি বলা হতো। ঠিক আছে, পেশওয়া বলতে কি বোঝায়? শিবাজি পুনের আশেপাশের অঞ্চল দখল করে মারাঠা রাজ্য প্রতিষ্ঠা করেন। তিনি একটি সুপরিকল্পিত স্বাধীন শাসন ব্যবস্থা গড়ে তোলেন। পেশওয়া শিবাজির শাসন ব্যবস্থার 8 জন মন্ত্রী ছিলেন, যাদের অস্ত্রপ্রধানও বলা হতো। এই অস্ত্রপ্রধান বা 8 জন মন্ত্রীর মধ্যে প্রধান ছিলেন পেশওয়া। শিবাজির মৃত্যুর পর তার উত্তরাধিকারীদের দুর্বলতার সুযোগে পেশওয়ারা মানে সর্বা বা শক্তিশালী হয়ে ওঠেন। শিবাজির মৃত্যুর 40 বছর পর
মূলত পেশওয়াদের হাতে শাসন ক্ষমতা চলে যায়। এরপরে আছে খালসা কি না 1699 খ্রিস্টাব্দে গুরু গোবিন্দ সিং শিখদের নিয়ে একটি সামরিক সংগঠন গড়ে তুলেছিলেন, একে খালসা বলা হয়। শিখদের সামরিক প্রশিক্ষণ দিয়ে খালসা বাহিনী গঠন করা হতো। খালসাপন্থী শিখরা সিং পদবি ব্যবহার করত। এদের কাজ কি ছিল? এদের কাজ ছিল মূলত নিরাপত্তা রক্ষা করা। তারপরে দেখো শাহজাহানের সময়ে মনসবদারি ও জায়গাদারি ব্যবস্থার কি সমস্যা দেখা দিয়েছিল? সংকট দেখা দিয়েছিল যেগুলো, সেটা হচ্ছে 1 নম্বরে মনসবদারদের পদ মর্যাদা অনুযায়ী বেতন দিতে না পারা, কৃষক বিদ্রোহের ফলে রাজস্ব আদায়ের সমস্যা, মনসবদাররা প্রয়োজনীয় বেতন না পাওয়ার ফলে ঘোষসভারের দেখাশোনাও ঠিকমতো করতে পারত না। সর্বোপরি মনসবদারদের মধ্যে ক্রমবর্ধমান দুর্নীতি, মনসবদারি এবং জায়গাদারি ব্যবস্থার পতনকে ত্বরান্বিত করা। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে, শিখদের সঙ্গে মুঘলদের সংঘাত হয়েছিল কেন? না গুরু নানকের অনুগামীরা শিখ নামে পরিচিত মুঘল সম্রাট আকবরের পরবর্তী সম্রাট ছিলেন জাহাঙ্গীরের সময়ে থেকে শিখদের সঙ্গে তাদের সংঘাত বাঁধতে শুরু করে। এর কারণগুলো মূলত রাজনৈতিক ছিল। গুরু অর্জুনের পর ষষ্ঠ শিখ গুরু হনকে গুরু অর্জুনের পর তার পুত্র হরগোবিন্দ। তিনি একসঙ্গে 2টি তলোয়ার নিতেন। এতে তিনি বোঝাতে চাইতেন যে শুধু ধর্মীয় ক্ষেত্রে নয়, রাজনৈতিক ক্ষেত্রেও শিখ গুরুর ক্ষমতা আছে। দ্বিতীয়ত, স্বাধীন শক্তি হিসেবে শিখদের উত্থান মুঘল সরকারের পক্ষে মেনে নেওয়া সম্ভব হয়নি। তৃতীয়, নবম শিখ গুরু তেগ বাহাদুর ঔরঙ্গজেবের ধর্মীয় নীতির ও মুঘল শাসনের বিরোধিতা করেছিলেন, এজন্য তেগ বাহাদুরকে হত্যা করা হয়। ঠিক আছে? তাহলে এইগুলোই তোমরা এখন আপাতত করো, পরে তোমাদের আরও বলবো। আচ্ছা, যাওয়ার আগে আর একটা আমি বলে দিয়ে যাই, এখানে আরেকটা ইম্পর্টেন্ট আছে যে গুরু গোবিন্দ সিংয়ে কোন 5টি জিনিস সবসময় কাছে রাখতে বলেছিলেন, বা শিখদের ক বলতে কি বোঝায়? এই যে দশম গুরু গোবিন্দ সিং শিখদের পন্থ বা পথ ঠিক করে দিয়েছিলেন। তিনি শিখদের 5টি জিনিস সবসময় কাছে রাখতে বলতেন, সেগুলো হলো কি? আর সেই 5টি জিনিসের প্রথম অক্ষর ক, তাই এগুলোকে তোমার ক বলা হয়। যেমন কি? 1 কেশ, কঙ্ঘা, কড়া, কচ্ছ, কৃপান। কেশ মানে চুল, কঙ্ঘা মানে চিরুনি, কড়া মানে বালা, কচ্ছ মানে খাটো পায়জামা, কৃপান মানে তরবারি। ঠিক আছে? এটা অনেক সময় তো আসে। তাহলে আপাতত তোমরা এগুলোই করো, পরে আবার আমি কিছু ইম্পর্টেন্ট পরে প্রশ্ন নিয়ে আসবো এবং শর্ট প্রশ্ন নিয়ে পরে আসবো। তাহলে সঙ্গে থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো। যদি কারো কিছু কোয়েশ্চেন থেকে থাকে কমেন্ট সেকশানে গিয়ে অবশ্যই কমেন্ট করবে। তাহলে আজ এই পর্যন্ত রাখলাম, ভালো থেকো তোমরা।